আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে। কনকনে এই শীতের মধ্যে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। অনেকেই মনে করে থাকেন ভাপা পিঠার জন্য যে স্পেশাল হাঁড়িটা পাওয়া যায় ওটা না থাকলে মনে হয় ভাপা পিঠা তৈরি করা যায় না। আবার অনেকেই কিন্তু ভাপা পিঠা বাসায় তৈরি করতে গেলে হাঁড়ির চারপাশে আটা ময়দা দিয়ে একটা স্তর তৈরি করেন, যেটা একটু সময় সাপেক্ষ এবং ঝামেলার ব্যাপার। তো এ সকল ঝামেলার মধ্যে না গিয়ে আজকে আমি দেখাবো কিভাবে খুবই সহজভাবে পানির কলসি ব্যবহার করে কিভাবে এই ভাপা পিঠাটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আশা করছি সবার কাছে এই রেসিপিটি সহজ মনে হবে এবং ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাকে সাপোর্ট করার জন্য ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন। তো চলুন রেসিপিতে চলে যাই। ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটি কলসি নিয়েছি। কলসিটা আপনারা ছোট বা বড় যে কোনো সাইজের নিতে পারেন এবং এই কলসির অর্ধেকটা আমি পানি ভর্তি করে নিয়েছি। আর নিয়েছি দুটো নেটের ব্যাগ। এটা কিন্তু কিনতে পাওয়া যায় অথবা আমরা বাজার থেকে কোনো কিছু কিনে আনলে কিন্তু সাথে অনেক কিছুর সাথেই কিন্তু নেটের ব্যাগ দিয়ে দেয়। তো এই নেটের ব্যাগ দুটো কলসির উপর রেখে কলসির সাথে নেটটা বেঁধে দিচ্ছি। বাঁধা হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম রেখে এটাকে ঢেকে রেখে দিচ্ছি পানিটা সিদ্ধ হওয়ার জন্য, এবং ততক্ষণে আমরা চালের গুঁড়াটা প্রস্তুত করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ ফ্রেশ চালের গুঁড়া নিয়েছি। চেষ্টা করবেন ফ্রেশ চালের গুঁড়াটাই নেওয়ার জন্য, কারণ ফ্রেশ চালের গুঁড়া দিয়ে যতটা ভালো পিঠা হবে শুকনা চালের গুঁড়া দিয়ে কিন্তু ততটা ভালো হবে না। তবে আপনারা চাইলে শুকনা চালের গুঁড়া দিয়েও করতে পারেন, সেক্ষেত্রেও পিঠাটা ভালোই হবে। এখানে আমি চালের গুঁড়ার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি সবকিছু একসাথে। আর এখানে আমি প্রায় 1/4 চা চামচ লবণ নিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। এখন একটু একটু করে কুসুম গরম পানি মিক্স করে চালের গুঁড়াটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা এখানে কুসুম গরম পানি ব্যবহার না করে নর্মাল পানিও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে যারা শুকনা চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এখানে কুসুম গরম পানি ব্যবহার করবেন। আর পানির কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, আপনারা একটু একটু করে পানি মিক্স করবেন আর এটা মেশাতে থাকবেন। আমার এখানে প্রায় 4 টেবিল চামচের মতো লেগেছে, তবে আপনাদের এর থেকে কম বা বেশিও লাগতে পারে। সবকিছু মেশানো হয়ে গেলে হাতের মধ্যে কিছুটা চালের গুঁড়া নিয়ে এভাবে মুষ্টি পাকিয়ে দেখবেন। যদি দেখেন এভাবে দলা পাকিয়ে আছে, ওপর থেকে ফেললেও যদি না ভাঙে এবং হাত দিয়ে একটু চাপ দিলেই দেখবেন ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, তখন বুঝবেন গুঁড়াটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এবারে চালের গুঁড়াটা চেলে নিতে হবে। চালের গুঁড়াটা চেলে নেওয়ার জন্য ছিদ্রযুক্ত যে কোনো কিছু অথবা ছাঁকনি দিয়েও এটা করতে পারেন। তো আমি এখন এই চালের গুঁড়াটা চেলে নিচ্ছি যাতে করে এটা পুনরায় ঝরঝরে হয়ে যায়। তো সম্পূর্ণ চালের গুঁড়াটা আমি চেলে নিয়েছি, এটা কিন্তু আগের মতো আবার ঝরঝরে হয়ে গিয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা কোরানো নারকেল এবং কিছুটা গ্রেট করা গুড়। আপনারা খেজুর গুড় বা আখের গুড় যে কোনো গুড় নিতে পারেন। আর লাগবে একটা লবণের বাটি। এটা আপনারা যে কোনো বাটি দিয়েই করতে পারেন, তবে চেষ্টা করবেন একটু ছোট বাটি নেওয়ার জন্য, এতে পিঠাগুলো খুব তাড়াতাড়ি হয় এবং সব সাইডে খুব ভালোভাবে সিদ্ধ হয়। এবার আমি বাটির মধ্যে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, এর উপরে কিছুটা নারকেল এবং গুড়ের লেয়ার দিয়ে দিচ্ছি। বাসায় ভাপা পিঠা তৈরি করলে কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট আপনার জন্য। বাসায় তৈরি করলে কিন্তু নিজের ইচ্ছে অনুযায়ী বেশি বেশি করে নারকেল গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন। নারকেল গুড়টা দেওয়া হয়ে গেলে এর উপরে চালের গুঁড়া দিয়ে আর একটা স্তর আমি দিয়ে দিচ্ছি এবং হালকা হাতে একটু চেপে চেপে দিচ্ছি। তবে খুব বেশি জোরে কিন্তু প্রেস করতে যাবেন না, এতে করে বাটির গায়ে কিন্তু চালের গুঁড়াটা আটকে থাকবে এবং পিঠাটা দেওয়ার সময় কিন্তু এটা ভেঙে যাবে। এখানে আমি আরও দুটো সাদা নেটের ব্যাগ নিয়েছি, আর এই ব্যাগগুলো কিন্তু আমি পানিতে ভিজিয়ে নিংড়ে নিয়েছি এবং পানিটা সম্পূর্ণভাবে ঝরিয়ে নিয়েছি। তবে আপনারা এখানে নেটের ব্যাগ ইউজ না করে ভেজা নিংড়ানো কোনো সাদা সুতি কাপড়ও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে কালারফুল কাপড় ইউজ করতে যাবেন না, এতে করে কিন্তু পিঠার গায়ে কালারটা লেগে যাবে। এবার সেই নেটের ব্যাগ দুটোকে আমি বাটির উপরে রেখে অপর পাশ থেকে ব্যাগের খোলা অংশগুলো হাতের মধ্যে জড়ো করে রাখছি। এটা আপনারা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এরই মধ্যে যে পানিটা আমি সিদ্ধ হতে দিয়েছিলাম সেটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এবারে চুলার আঁচটা কমিয়ে দিয়ে যে পিঠাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা ভাপে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো ভাপে দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দেবেন, না হলে কিন্তু হাতে ভাপ লাগার সম্ভাবনা থাকে। একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে পিঠাটা দিচ্ছি। সেই জালি ব্যাগটা সহ বাটিটা আমি উপর করে রাখছি এবং উপর থেকে জালি ব্যাগটা সরিয়ে নিচ্ছি। এবার বাটির উপরে কয়েকবার ট্যাপ করলেই দেখবেন বাটি থেকে পিঠাটা খুলে আসছে। এখন বাটিটা সরিয়ে নিয়ে উপর দিয়ে আবারও সেই নেটগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি
আপনারা চাইলে উপরে ভারী কোনো কিছু দিয়ে ঢাকা দিয়ে দিতে পারেন, এতে করে কিন্তু ভাপটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো চুলায় এই পিঠাটা হতে থাকবে, ততক্ষণে আমরা অন্য পিঠাটাও রেডি করে ফেলবো। আর এক্ষেত্রে প্রতিটি পিঠা কিন্তু আপনার 1 মিনিটের মধ্যেই হয়ে যাবে, হয়তো এর থেকে কম সময়ও লাগতে পারে। তার মানে হচ্ছে আপনি একটি পিঠা ভাপে দিয়ে অন্য একটি পিঠা তৈরি করতে করতে কিন্তু আপনার আগের পিঠাটি হয়ে যাবে। 1 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখছি। তো পিঠার উপর দিয়ে এভাবে একটু হাত দিয়ে চেক করে দেখলেই বুঝবেন এটা হয়েছে কিনা। তো আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে, এবারে আমি এটা তুলে নিচ্ছি। পিঠাটা তুলতে গেলে অনেক সময় হাতে ভাপ লাগার সম্ভাবনা থাকে, তাই আমি একটি ভাতের চামচ নিয়ে নিয়েছি এবং এর উপরেই পিঠাটা তুলে নিচ্ছি। আমি আরও একটি পিঠা বানিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আরেকটি টিপস হচ্ছে, প্রতিটি পিঠা বানানোর পরে সেই কাপড় বা নেটের ব্যাগ যেটাই ব্যবহার করেন না কেন, ওটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিংড়ে নিতে হবে। যে বাটিটাতে পিঠা দিচ্ছেন সেটা যেন কোনো অবস্থাতেই ভেজা না থাকে, এটা একটু খেয়াল রাখবেন, কারণ বাটিটা ভেজা থাকলে কিন্তু আপনার পিঠাগুলো ভেঙে যাবে। আর পিঠা বানাতে বানাতে যদি দেখেন কলসির পানি প্রায় শেষ হয়ে গিয়েছে, তাহলে আর একটু পানি যোগ করে এটাকে গরম করে নেবেন। আবার অনেক সময় দেখা যায় অনেকগুলো চালের গুঁড়া দিয়ে যদি একসাথে অনেকগুলো পিঠা বানাতে যান, তাহলে পিঠা বানাতে বানাতে অনেক সময় চালের গুঁড়াটা শুকিয়ে যায়। সেক্ষেত্রে আবারও একটু পানি দিয়ে এটাকে মেখে চেলে নিয়ে পুনরায় পিঠা তৈরি করবেন। এতে পিঠাগুলো আর নষ্ট হয়ে যাবার বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। সেম ভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখলেন তো ভাপা পিঠার হাঁড়ি না থাকলেও কতটা সহজে ঝটপটে পিঠাটা তৈরি করে ফেলা যায়। আর শীতের সকালে কিংবা বিকেলে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা কার না পছন্দ বলুন। আমি যে কোনো রেসিপি চেষ্টা করি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজই মনে হয়েছে। এই শীতে বাসায় একবার হলেও সবাই ট্রাই করে দেখবেন। আর আপনাদের পিঠা কেমন হলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আপনারা আপনাদের রান্না করা যে কোনো খাবারের ছবি আমার সাথে শেয়ার করতে পারেন। ফেসবুক গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন এবং এরকম আরো সহজ এবং মজাদার রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আজ এ পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।